আজকে আমরা যে কাহিনীটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু একটা ডার্ক একটা সতর্কমূলক গল্প। এখানে আমরা দেখব কিভাবে কলেজের একটা মামুলি ঝগড়া, একটা সাধারণ তর্ক শেষমেশ একটা ভয়ঙ্কর আধিভৌতিক প্রতিশোধের খেলায় পাল্টে যায়। ভয় ভয় তো আমরা সবাই পাই, তাই না? কিন্তু এই কথাটা এখানে শুধু একটা লাইন নয়, এটা আসলে সামনে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটতে চলেছে তারই বলতে পারেন একটা থিম সং। তো চলুন গল্পের ভেতরে ঢোকা যাক। গল্পটা শুরু হচ্ছে কলেজের দুই বন্ধুকে নিয়ে, একজনের নাম রোহিত আর একজনের নাম যতীন। আর এদের মধ্যেই জন্ম নেয় এক সাংঘাতিক সংঘাতের। আচ্ছা, এই দুজন ছিল একদম দুই মেরুর বাসিন্দা। একদিকে রোহিত বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে, বেশ অহংকারী আর বেপরোয়া। আর অন্যদিকে যতীন খুব সাধারণ একটা পরিবার থেকে আসা, কিন্তু ভীষণ গর্বিত আর সেন্সিটিভ। বুঝতেই পারছেন, এই যে আকাশ পাতাল তফাত, এটাই কিন্তু ভবিষ্যতের ঝড়ের বীজ বুনে দিয়েছিল। নিজের অকাতে থাক ভিখারি, ভাবুন তো, সবার সামনে বলা এই একটা কথা। রোহিতের মুখ থেকে বের হওয়া এই অপমানটাই যতীনের আত্মসম্মানকে একেবারে গুড়িয়ে দেয়। আর ঠিক ওই মুহূর্তেই ওর ভেতরে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। আর আজকালকার দিনে যা হয়, প্রযুক্তি আধুনিক প্রযুক্তি যতীনের এই অপমানটাকে আরও কয়েকশো গুণ বাড়িয়ে দিল। ঝগড়াটা ছিল ব্যক্তিগত, কিন্তু কেউ একজন সেটার ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়, আর ব্যাস, ভিডিও ভাইরাল। এই যে পাবলিক হিউমিলিয়েশন, এই লজ্জা আর অপমানে যতীনের রাগটা একটা ভয়ঙ্কর রূপ নেয়। আর ঠিক এরকম একটা সময় যখন যতীন প্রতিশোধের আগুনে পুড়ছে, ঠিক তখনই ওর কাছে একটা অদ্ভুত, একটা রহস্যময় আর অশুভ সুযোগ এসে হাজির হয়। হঠাৎ যতীনের ফোনে একটা মেসেজ আসে, একটা অজানা নম্বর থেকে। মেসেজটায় লেখা ছিল, কারোর ওপর প্রতিশোধ নিতে চান? তাহলে তার নাম আর ছবি পাঠান, আর দেখুন কালো জাদুর অবিশ্বাস্য খেলা। এ তো এক কথায় শয়তানের সাথে একটা ডিজিটাল ডিল। যতীন তখন রাগে অন্ধ। কিছু না ভেবেই সে নিয়ে নিল জীবনের সবচেয়ে বড় আর মারাত্মক সিদ্ধান্তটা। সে রোহিতের ছবিটা পাঠিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে উত্তর এলো একটাই লাইন, এখন আর পিছিয়ে আসার কোনো পথ খোলা নেই। আর এরপরই সেই অভিশাপটা কাজ করতে শুরু করে। যতীন প্রথমবার বুঝতে পারে যে সে কি ভয়ঙ্কর এক ক্ষমতার অধিকারী হয়ে গেছে। কালো জাদুর এফেক্ট আসতে কিন্তু একদমই দেরি হলো না। প্রথমে দেখা গেল রোহিতের বাবার ব্যবসায় হঠাৎ করে বিশাল লোকসান হতে শুরু করেছে। এরপর অ্যাটাকটা হলো মানসিক। রোহিত রাতে ঘুমাতে পারছিল না, সারাক্ষণ একটা অজানা ভয়ে ভুগত। আর শেষে তো যতীনের কাছে একটা ভিডিও পাঠানো হলো, যেখানে দেখা যাচ্ছে রোহিত নিজের চুল নিজেই ছিঁড়ছে। অভিশাপটা ওকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। কিন্তু এখানেই শেষ না। এরপর যতীনের কাছে আরও ভয়ঙ্কর কিছু নির্দেশ আসে। তাকে বলা হয়, প্রথমে শিকারের ছবিটা একটা কালো কাপড়ে মুড়তে হবে, তারপর অভিশাপ দিয়ে 3 বার তার নাম বলতে হবে, ছবির ওপর একটা নারকেল আর একটা জ্বলন্ত প্রদীপ রাখতে হবে, আর সব শেষে মাঝরাতে ওই জিনিসটা একটা চৌরাস্তায় রেখে আসতে হবে। এবার যতীন শুধু দর্শক নয়, সে নিজেই এই ভয়ঙ্কর খেলার একজন অংশীদার হয়ে গেল। আর যতীন ঠিক তাই করে। সে বলে, যেমন কষ্ট তুই দিয়েছিস তেমন কষ্ট তুই ভোগ করবি। এই কথাগুলো বলার সাথে সাথেই সে কিন্তু শুধু রোহিতের নয়, নিজের ভাগ্যটাও লিখে ফেলেছিল। এরপর থেকে রোহিতের আতঙ্কটা আরও কয়েক গুণ বেড়ে যায়, কারণ এবার অভিশাপটা আর শুধু মানসিক যন্ত্রণার মধ্যে আটকে ছিল না। রোহিত সে একটা লম্বা কালো ছায়ামূর্তি দেখতে শুরু করে, যার চোখ দুটো ছিল সাদা আর একদম শূন্য। আর সেই ছায়াটা ওকে সব জায়গায় ফলো করত। ধীরে ধীরে পরিস্থিতিটা তার শেষ পরিণতির দিকে এগোতে থাকে, এমন একটা পর্যায়ে যেখান থেকে ফিরে আসার আর কোনো উপায় ছিল না। যতীনের কাছে এবার আসে ফাইনাল নির্দেশ। ওর আত্মা একদম দুর্বল হয়ে গেছে, শুধু একটা শব্দ লেখো, টার্মিনেট, আর খেলাটা শেষ করে দাও। এই মেসেজটা পাওয়ার পরেই যেন যতীনের হুঁশ ফেরে। ও বুঝতে পারে ব্যাপারটা হাতের বাইরে চলে গেছে। ওর মনে তখন অনুশোচনা হতে শুরু করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ওর সামনে একটাই প্রশ্ন রাখা হয়, এখন হয় ও নয়তো তুই। আর ঠিক সেই মুহূর্তে যতীনের ফোনে একটা লাইভ ভিডিও প্লে হতে শুরু করে। ভিডিওতে দেখা যায় রোহিত একটা বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে।
আর সেই লাইভ ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছিল ওই ছায়া মূর্তির ভয়ঙ্কর গলা। একটাই কথা বারবার বলে চলেছে, খেলা খতম, খেলা খতম, খেলা খতম। ছাদের এক কোণে ওই ছায়ামূর্তিটা রোহিতকে ঘিরে ধরেছিল, আর ভয়ে আতঙ্কে রোহিত ছাদ থেকে ঝাঁপ দেয়। চোখের সামনে নিজের ফোনের স্ক্রিনে অসহায়ভাবে পুরো ঘটনাটা দেখে যতীন। খেলা খতম? না, খেলাটা আসলে শেষ হয়নি, বরং খেলাটা এবার একজন নতুন খেলোয়াড় খুঁজে নিয়েছে। ঘটনার পর যা হওয়ার তাই হলো। পুলিশ কেসে রোহিতের মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করা হলো। কিন্তু যতীন, সে একটা জীবন্ত লাশে পরিণত হলো, চুপচাপ ট্রমাটাইজড একটা ধ্বংসস্তূপ। একদিন হঠাৎ যতীনের ফোনে আবার সেই নাম্বার থেকে মেসেজ আসে, ডিল কমপ্লিট, এবার পরের নামটা পাঠাও। এর মানে যতীন যার সাথে চুক্তি করেছিল তার খেলা এখনো শেষ হয়নি। আর তারপরই যতীনের অন্ধকার ঘরে একটা অবয়ব ফুটে ওঠে। না, এটা সেই কালো ছায়াটা নয়, এটা ছিল রোহিতের আত্মা। হ্যাঁ, তারই মৃত বন্ধু রোহিত। রোহিতের আত্মা যতীনের দিকে তাকিয়ে বলে, এবার তুই চল, খেলাটা শেষ করি। মানে গল্পটা এখানে একটা বৃত্ত সম্পূর্ণ করল। যে শিকার ছিল সেই এখন শিকারী, আর প্রতিশোধের এই ভয়ঙ্কর চক্রটা এবার যতীনকে নিজের শিকার বানাতে চলেছে। এই পুরো ঘটনাটা একটা বড় প্রশ্ন তুলে দেয়, তাই না? যখন প্রতিশোধের পেছনে কোনো অশুভ শক্তি কাজ করে, তখন আসলে খেলাটা কে খেলে, আর কেই বা হয়ে ওঠে দাবার একটা খুঁটি? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, প্রতিশোধের এই চক্র কি আদৌ কোনোদিন শেষ হয়?